আচ্ছা, চন্দননগর প্রবর্তক সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে এই জায়গাটা হচ্ছে প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়ের আশ্রম। আমাদের চন্দননগর নয়, চন্দননগরের বাইরে বহু জায়গায়, মানে তখন অবিভক্ত বাংলা, মানে কক্সবাজার থেকে কুচবিহার, চন্দননগর থেকে চট্টগ্রাম, এই ছিল বিস্তার। না, একটু এখানটা ভিডিও করে নিই। তো যাই হোক, এর বিস্তার এখানে বিশাল বিস্তার। আমাদের বিদ্যালয়, আমাদের আশ্রম, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের বিপ্লবী আন্দোলনের ইতিহাস, সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস, এরকম বিস্তারিত আছে। সেটা পরে হবে। এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন তার ডান দিকে আমাদের সংঘগুরু মতিলাল রায় এই বাড়িতে শেষ জীবন কাটিয়েছে। এটাকে আমরা গুরুধাম বলি, গুরুর বাড়ি গুরুধাম। আর এদিকে অর্থাৎ বাঁ দিকে দুটো মন্দিরের চূড়া দেখছেন। প্রথম এই মন্দিরটি, এটি 1930 সালে আমাদের সংঘজননী দেহ রাখেন এবং ওনার দাহ কার্য ওইখানেই হয় এবং ওইখানেই ওনার মন্দির হয়। আর 1959 সালে আমাদের সংঘগুরু মতিলাল রায় দেহ রাখেন, ওনার দাহ কার্য ওখানে হয়, ওখানে ওনার মন্দির হয় এবং মাঝখানে একটা নাম। এবারে চলুন। শিক্ষাবিদ, সাহিত্যিক, বিজ্ঞানী, বিপ্লবী এখানে এসেছে। সবাইকার এখানে জুড়ে দিলে এই জায়গাটা ভরে যেত। আমরা মাত্র কয়েকজনের নাম রাখতে পেরেছি। খুব ভালো। আর কটা চেয়ার দিয়ে দাও। এসছেন এখানে, দারুণ ব্যাপার। অবশ্যই 1955 25 সেপ্টেম্বর। আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া দরকার। আমি হচ্ছি প্রবর্তক সংঘের পান্ডা। আমার নাম প্রদীপ ব্যানার্জি। মানে আগে আমাদের দেব শর্মা বলা হতো, এখন আমাদের ব্যানার্জি। আমাদের পূর্বপুরুষ ঈশ্বরচন্দ্র দেব শর্মা ছিল। এসব উনিও বন্দ্যোপাধ্যায়। কিলোমিটারের মধ্যে এই চাপাতলা বলে জায়গাটা। তো পিসিমার সঙ্গে সকালবেলা এই কোনো সময় বেড়াতে এলে এখানে আসতাম। তো এইটা তালা দেওয়া থাকতো। তো আমি এই মূর্তি দেখে আমি বলতাম, এনাকে কেন তালা দিয়ে রাখা হয়েছে? আমার পিসিমা হাসতেন, কোনো জবাব দিতেন না। সেই অনুভূতিটা নিয়েই এখনো চলছে। তারপরে আপনি এইখানেই খুব ভালো লাগলো। এখানেই চলছে। আচ্ছা, খুব ভালো লাগলো। এইখানে একটু দাঁড়াতে হবে দিদি, আপনি আগে দেখে দিন। ওইখানে দেখুন গঙ্গা দেখতে পাচ্ছেন, চন্দননগরের গঙ্গা, সোজা গঙ্গা। আচ্ছা, ওই গঙ্গা দিয়ে একটা ঘটনা ঘটেছিল 1910 সালের 21শে ফেব্রুয়ারি। ঘটনাটা হচ্ছে শ্রী অরবিন্দ গোপনে আমাদের এখানে এসেছে। এখানে এসে আমাদের সংঘগুরু মতিলাল রায়ের বাড়িতে আত্মগোপন করেছে। এই ঘটনাটা প্রায় 20 বছর পরে কর্মযোগিন পত্রিকায় শ্রী অরবিন্দ নিজেই প্রকাশ করেছিলেন। দারুণ দারুণ। চেষ্টা করেছি সংঘগুরু মতিলাল রায়, উনি এখান থেকে একটু দূরে, যেখান থেকে আপনার ডান দিকে মোড় নিলেন ঠিক বাঁ দিকেই ওনার বাড়িটা নিয়ে যাবেন। 1883 সালে ওই বাড়িতে নিয়ে যাবেন। এনারা আসলে বাঙালি নয়, মানে 200 বছরের বাঙালি, কিন্তু অরিজিনাল যদি যান তাহলে ওরা দিল্লি থেকে 30-35 কিলোমিটার দূরে জৈনপুর বলে একটা জায়গা, সেখানে চৌহান ছেত্রী বংশীয় একজন বংশ, সেইখান থেকে ওনারা এসেছেন। ওনার বাবার নাম ছিল বিহারীলাল সিংহ রায়। পরবর্তীকালে উনি সিংহ বাদ দিয়ে শুধু রায় করেন। তো এনিওয়ে, উনি এখানে থাকতেন। ওনাদের বংশ পরম্পরায় ওনারা শিবের ভক্ত, শৈব। তা সেই ওনারা কাজ করতে করতে 1902 সালের আগে থেকে ওনার সঙ্গে মানে বেলুড় মঠ, রামকৃষ্ণ
এদের আদর্শের প্রতিনিধি ছিলেন। তারপর একটা চরম ঘটনা ঘটে 1902 সালে। উনি অ্যাকচুয়ালি 15 বছর বয়সে একটি 9 বছরের মেয়েকে বিয়ে করেছেন। পরবর্তীকালে ওনাদের একটি কন্যা সন্তান হয়। সেই কন্যা সন্তানটি 9 মাস বয়সে মারা যায়। এবং তারপরে ওনারা গভীর শোকাকুল হয়ে পড়েন এবং বেলুড় মঠে আশ্রয় নেন। বেলুড় মঠের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়েই ওনারা চলছিলেন। সেই সময় উনি একটা প্রতিষ্ঠান তৈরি করেন, যেমন আপনারা প্রতিষ্ঠান তৈরি করছেন, ওই রকম একটা প্রতিষ্ঠান তৈরি করেন। তার নাম হচ্ছে সৎকথা অবলম্বী। এই সৎকথা অবলম্বীদের কাজ ছিল তখনকার দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে সপ্তাহ করা, মানে দরিদ্র মানুষের সপ্তাহ। এটা তখনও ছিল জটিল, আজ থেকে 100 বছর আগে। আর আজ থেকে অনেক অনেক বছর আগে যখন রাজা হরিশ্চন্দ্রের যুগ, রাজা হরিশ্চন্দ্রকে সবাই চেনে। রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন বড় দাতা। তিনি প্রচুর দান করতেন। দান করতে করতে এমন অবস্থায় পৌঁছালো যে তার রাজত্বকে দান করে দিত। তখন তারা এক বস্ত্রে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী শৈবাকে নিয়ে তারা বেরিয়ে গেল। সঙ্গে একটা ছোট্ট ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। বেরোনোর পর এবার দুজন একদিকে গেল, মা ছেলে একদিকে গেল আর বাবা একদিকে গেল। বাবা ঘুরতে ঘুরতে একটা মরা পোড়াবার জায়গায় সেখানে একটা কাজ পেল। সে ডোমের কাজ। দিদিমণি মনে হচ্ছে। হ্যাঁ, না আমরা পড়েছি এটা। এবং মা একটা বাড়িতে পরিচারিকার কাজ, মানে বুঝতে পারছেন যে রানী একবার সাপের কামড়ে তার ছেলে মারা গেল। মারা গেল। এখন মারা যাওয়ার পর সেদিনকে প্রচন্ড ঝড় জল বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ছেলেকে কোলে করে শ্মশানে, চারিদিকে গভীর অন্ধকার। এইবার এসে রাজা হরিশ্চন্দ্র তো দম, তার কাছে বলছে আমার ছেলের দেহটা দাহ করতে হবে। সে বলছে তোমার কাছে পয়সা আছে? বলছে না, আমার কাছে পয়সা নেই। বলে তাহলে তো হবে না, আমার মালিক তো পয়সা চাই। এইরকম যখন চলছে তখন একটা বজ্রপাত, সারা মানে এলাকাটা আলোকিত হয়ে গেল। এবং তার মধ্যে দেখলেন রানী শৈবা এবং তার পুত্র রোহিত রয়েছে আর রাজা। তখন এই অবস্থার মধ্যে আমি যেটা বলার উদ্দেশ্য যে সেই সময়ও সপ্তাহ যদি অর্থ না থাকতো তাহলে অসুবিধা ছিল। এবং 100 বছর আগে নয়, আরো আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অভাগীর স্বর্গ, যারা নিশ্চয়ই সবাই পড়েছে, অভাগীর স্বর্গ তো ঠিক এক কথা আছে। সেই মা বলেছে বাবা ওই জমিদার বাড়ির একটা বউকে যেমন ভাবে দেখলাম দাহ করেছে, আমাকে সেই দাহ করতে গিয়ে অভাগীর ছেলে যে কি অবস্থা হয়েছিল সেটা জানি। তো সেই পরিস্থিতি চন্দননগরেও ছিল। সেই কাজটা নিয়েছিলেন দায়িত্ব মহিলা। আর দ্বিতীয় হচ্ছে মুষ্টি ভিক্ষা, 1 মুঠো চাল ঘরে ঘরে। এবার 1 মুঠো চাল কেন নেবে? চন্দননগর কিন্তু আপনাদের কলকাতার থেকে অনেক পুরনো শহর এবং বন্দর শহর, বর্ধিষ্ণু জায়গা, প্রচুর ধনশালী ব্যক্তি এখানে আছে। চন্দননগর 3টে জিনিসের জন্য বিখ্যাত। একটা হচ্ছে আমাদের তাঁতের, চন্দননগরের ফরাসটা তাঁত। আর একটা হচ্ছে কিছু মনে নেবেন না, এখানে সিনিয়ররা বলছে মদের জন্য বিখ্যাত। আর একটা হচ্ছে, সেটাও বলছি মায়েদের উদ্দেশ্যে বলছি, আমাকে মাফ করবেন, চন্দননগরে মানে মহিলা যারা মানে আদি
যে পেশা মানুষের, বুঝতে পারছেন, সে আদি পেশার এখানে জায়গা। এখানে বেশটা হাঁটা ছিল, লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, যার যে রকমের পছন্দ। এই জন্যে, এই বর্তমানের জন্য কলকাতা থেকে বাবুরা এখানে আসতো। এখানে আছে পুঁজি ছিল। আর যাই হোক, এই সব জন্য বিখ্যাত। এবং আরেকটা হচ্ছে এই কৃষ্ণনগরের রাজা দেওয়ান ইন্দ্র নারায়ণ চৌধুরী, তার বাড়ি ছিল এখানে। এখানে প্রচুর সম্পদশালী ব্যক্তিরা, সুতরাং টাকা পয়সার অভাব নেই, তবুও এক মুঠো চাল। আপনার বাড়ির সামনে যদি আমি গিয়ে বলি চাল দাও, তাহলে আপনি 10 মণ চাল দেবেন, ওরা নিয়ে যাবো অধিকাংশের জন্য। উনি 20 মণ চাল দেবেন। কিন্তু আমার বাড়ির সামনে যখন দাঁড়াবে, আমি তো ভিড় করি, আমার বাড়ির সামনে এসে দাঁড়ালে আমি বললাম উনি 10 মণ দিয়েছে, উনি 20 মণ দিয়েছে, তাহলে আমি এক মুঠো দেবো। ওই জন্য আপনি দিতে চাইলেও নেওয়া হবে, এক মুঠো চাল না, যাতে আপনার পাশের জন, তার পাশের জন দিতে পারে। অর্থাৎ এই সেবা কার্যের মধ্যে আপনাদের সামিল করার জন্য মুষ্টি। আর তৃতীয় হচ্ছে সবদাহ হলো, মুষ্টিবিদ্যা হলো, আর মনুষ্য এই কাজটা আমাদের এই কাজটা যখন করছেন, সারা চন্দননগরের তরুণ যুবা ছাত্র তার পেছনে দাঁড়িয়ে। চন্দননগর মূলত 3টে জায়গা নিয়ে। একটা হচ্ছে এই যেখানটা এসেছেন, এটা হচ্ছে বোর পরগনা, মুঘল আমলের কথা বলছি, বোর পরগনা। আর একটু দূরে কোদরপাড়া। আর চন্দননগর স্টেশনের থেকে আরো 10 কিলোমিটার যদি যান সারাউন্ডিং, সেটা হচ্ছে কলিশানী মহাপ্তা। এই 3টে জায়গায় জুড়ে হলো, যেমন সুতানটি আর গোবিন্দপুর নিয়ে কলকাতা, আমাদের চন্দননগরে এই 3টে জায়গা। তো যাই হোক, এই কাজটা যখন চলছে, চন্দননগরতে বরাবরই জগদ্ধাত্রী পুজোর একটা জাঁকজমকের জায়গা। 1904 সালে চন্দননগরে স্টেশন থেকে এক সন্ন্যাসী নামলেন, জগদ্ধাত্রী পূজার বিজয়া দশমী, দাড়িওয়ালা, চোখে গোল চশমা, শির মোটায়, এসে এলেন কোথায়? চন্দননগরে লালবাগানে একজন। আচ্ছা, আমার কথায় যদি বোর হয়ে যান বলবেন, আমি সব